গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর উপর থেকে 64 নাম্বার ক্লাস তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকে জিএস এর উপর থেকে 63টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে আমাদের তরফ থেকে, কেউ এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। যদি ভুলবশত কেউ ডাউনলোড করে দেখো, তাদের কাছে রিকোয়েস্ট থাকছে এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা কেউ ডাউনলোড করে দেখবে না। তো ক্লাস শুরু করতে চলেছি আজকে 64 নাম্বার ক্লাস। তো ক্লাসের শুরুতে আরো আরেকবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, কৃতি চরিত্র কার সৃষ্টি? তোমাদের সামনে যে পিএসসি মিসলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তো বলতে পারো এর কোশ্চেনটা মিসলেনিয়াসের ফেভারিট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে। তো কৃতি চরিত্রটা কার সৃষ্টি? তো কৃতি চরিত্রের সৃষ্টিকার হলেন নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্তের সৃষ্টি করা ক্যারেক্টার হলো কি? সৃষ্টি করা ক্যারেক্টার হলো কিরিটি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে রিলেট করো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা যে ক্যারেক্টার কি কি? একটা লেখো ব্যোমকেশ, ব্যোমকেশ। আরেকটা লেখো সত্যবতী, সত্যবতী, সত্যবতী। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট আমি এখানে লিখিয়ে দেবো তাদের সৃষ্টি করা ক্যারেক্টার, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। সমরেশ বসুর লেখো, সমরেশ বসু সৃষ্টি করা ক্যারেক্টার হলো গোগল, গোগল, গোগল হলো সমরেশ বসুর সৃষ্টি করা ক্যারেক্টার। আচ্ছা, যদি কোশ্চেন দেয় সমরেশ বসু না দিয়ে দেয় যদি সমরেশ মজুমদার, তো এখানে লেখো সমরেশ মজুমদার, সমরেশ মজুমদার। তো সমরেশ মজুমদারের সৃষ্টি করা ক্যারেক্টার হবে অর্জুন। সমরেশ মজুমদারের সৃষ্টি করা ক্যারেক্টার হবে কি? অর্জুন। তাহলে অর্জুন হবে সমরেশ মজুমদার, আর গোগল হবে কি? সমরেশ বসুর সৃষ্টি করা ক্যারেক্টার। মোস্ট ইম্পর্টেন্ট হলো দুটো, একটা হলো নারায়ণ দেবনাথ, আর একটা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো নারায়ণ দেবনাথটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এর নাথ থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কি দিয়েছে? যে নন্টে ফন্টে যে কার্টুন ক্যারেক্টারটা আমাদের টাইমে, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখেছি, এখন হয় কিনা জানি না, তবে আমাদের টাইমে আকাশ বাংলাতে হতো। তো নন্টে ফন্টে যে ক্যারেক্টারটা, এটা সৃষ্টি করেছে নারায়ণ দেবনাথ। নেক্সট লেখো নারায়ণ দেবনাথের সৃষ্টি করা ক্যারেক্টার হলো বাঁটুল দা গ্রেট, বাঁটুল দা গ্রেট। আরেকটা লেখো হাদা ভোদা, হাদা ভোদাটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। হাদা ভোদা, নন্টে ফন্টে, বাঁটুল দা গ্রেট, এই তিনটে ক্যারেক্টারই কিন্তু নারায়ণ দেবনাথের। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে নারায়ণ দেবনাথ, আরেকজন ব্যক্তি আছে সেম নামে নারায়ণ, খালি টাইটেল আলাদা, গঙ্গোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি ক্যারেক্টারের নাম কি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি ক্যারেক্টারের নাম হলো টেনিদা, টেনিদা। এবার অনেক ক্যান্ডিডেট আছে যারা এই দুটোও কষ্ট করে মনে রাখে, তো এক্সামিনার এই দুটোকে গোলানোর জন্য আরেকটা ক্যারেক্টারের নাম দেয়, সেটা কি? ঘনাদা। এই ঘনাদা ক্যারেক্টার কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি করা ক্যারেক্টার হলো কি? ঘনাদা। ঘনাদা হলো প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি করা ক্যারেক্টার। নেক্সট লেখো মোটু পাতলু, মোটু পাতলু কার সৃষ্টি? নীরাজ বিক্রম, নীরাজ বিক্রম। আচ্ছা, একটা কথা প্রত্যেক ক্লাসেই বলি, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ এ তোমরা ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন আনসার যেগুলো দেখতে পাচ্ছ এগুলি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, টেলিগ্রাম অ্যাপে গিয়ে এই @দ্য লার্নিং এক্সপার্ট SD লিখে সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা
এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের, মানে এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, আজকে যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এখনো আরো দুটো তিনটে লেখাবো। এখানে নেক্সট পেজে লেখো প্রাণ কুমার শর্মা। প্রাণ কুমার শর্মা, এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। প্রাণ কুমার শর্মার সৃষ্টি করা ক্যারেক্টারের নাম কি? মনে রাখবে, চাচা চৌধুরী। চাচা চাচা চৌধুরী। চাচা চৌধুরী কার? প্রাণ কুমার শর্মা সৃষ্টি করা ক্যারেক্টার। নেক্সট লেখো, এটাও বহুবার দিয়েছে, উইলিয়াম হানা। দুজন ব্যক্তির নাম, উইলিয়াম উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। জোসেফ বারবারা। মোস্ট ফেভারিট সবার বলতে পারো কার্টুন ক্যারেক্টার টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি কার্টুন ক্যারেক্টারের সৃষ্টিকর্তাকে উইলিয়াম হানা অ্যান্ড জোসেফ বারবারা। টারজেন যে মুভিটা তোমরা দেখেছো, বা টারজেন নামে কোনো ক্যারেক্টার, মানে টারজেন নামে কোনো কার্টুন ক্যারেক্টার আছে কিনা এটা আমার খেয়াল নেই, তবে টারজেন যে ক্যারেক্টারটা, এই টারজেন ক্যারেক্টারের সৃষ্টিকর্তা হলেন এডগার রাইস বারোস। এডগার এডগার রাইস বারোস সৃষ্টি করা ক্যারেক্টার এর নাম কি? টারজেন। নেক্সট লেখো দ্য ফ্যান্টম। কার সৃষ্টি করা? লি ফক। লি ফকের সৃষ্টি করা ক্যারেক্টার হলো দ্য ফ্যান্টম। দ্য ফ্যান্টম। আর লাস্ট লেখাবো একটা, দুজনের নাম স্ট্যানলি। স্ট্যানলি আর স্টিভ ডিটকো। স্টিভ ডিটকো সৃষ্টি করা ক্যারেক্টার হলো স্পাইডারম্যান। স্পাইডারম্যান, যার অনেকগুলো পার্ট তোমরা দেখেছো হয়তো হলিউড মুভিতে। তো এটা কার সৃষ্টি করা ক্যারেক্টার? স্ট্যানলি অ্যান্ড স্টিভ ডিটকো। নেক্সট কোশ্চেনে চলে আসো, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? তো কার্লাইল সার্কুলারটা কি একটুখানি ডিসকাস করি। তো ভারতীয় যারা যুবকরা ছিল, যখন বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ কোন তারিখে হয়েছিল? 16 অক্টোবর 1905-এ বঙ্গভঙ্গ হয়। তো বঙ্গভঙ্গ 1905 সালে যখন হয়েছিল, সেই টাইমে বঙ্গভঙ্গের বিরুদ্ধে পাশ্চাত্য, মানে বঙ্গভঙ্গের বিরোধিতা দেখানোর জন্য পাশ্চাত্য যে সমস্ত শিক্ষা ছিল, সেই পাশ্চাত্য শিক্ষার বিরোধিতা শুরু করে ভারতীয় যুবকরা। তখন বাংলার মুখ্য সচিব ছিলেন টমাস কার্লাইল। তো টমাস কার্লাইল 1905 সালে 22 অক্টোবরে কার্লাইল সার্কুলেশন নামে পরিচিত একটা ঘোষণা সে জারি করে, যাতে বলা হয় যে এই কলেজের যে সমস্ত ছাত্ররা, যুব সমাজরা যারা হচ্ছে বিদ্রোহ করছে, যারা বিরোধিতা করছে, তারা যদি রাজনৈতিক আন্দোলন বা সভা সমিতিতে যোগদান যদি করে, তাদের কিন্তু সেই রাইটটা দেওয়া হবে না, মানে তারা সভা সমিতি বা রাজনৈতিক আন্দোলনে যোগদান করতে পারবে না। এমনকি সেই যুবকরা প্রকাশ্যে রাস্তায় বন্দে মাতরম বলে কিন্তু তারা যে বন্দে মাতরম, যেমন এখন বলা হয় ইনকলাব জিন্দাবাদ, মানে একটা পার্টির যখন প্রচার হয় এইভাবে প্রচার করতে করতে যায় না, সেই তেমন প্রচার তারা করতে পারবে না। মানে বন্দে মাতরম ধ্বনি তারা কিন্তু তারা দিতে পারবে না, নারা তারা দিতে পারবে না। তো এটা কিন্তু নিষিদ্ধ করেছিল কে? টমাস কার্লাইল। সেটাই ছিল কার্লাইল সার্কুলার। তাহলে কবে জারি করা হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গের পরে জারি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কে বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন? তো বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন কে? নির্মাণ করেন সম্রাট আকবর
বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে, বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করেছিলেন কিসের স্মরণে? তো মনে রাখবে, আচ্ছা এখানে হেডিং করো আকবর, কারণ আকবর থেকে কিছু ফ্যাক্ট তোমাদের এখানে লেখাবো। ফার্স্টে পয়েন্ট লেখো যে কিসের স্মরণে বুলন্দ দরওয়াজার নির্মাণ হয়? বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা নির্মাণ হয় কিসের স্মরণে? তো গুজরাট জয় করেছিলেন, তো গুজরাট জয়ের স্মরণে, গুজরাট গুজরাট জয়ের স্মরণে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। কত সালে নির্মাণ করেন? 1575 খ্রিস্টাব্দে সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। কোশ্চেন দেবে যে ওয়ার্ল্ড টলেস্ট গেটওয়ে, ওয়ার্ল্ডস টলেস্ট গেটওয়ে হয়ে যাবে কি? বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিকরি, ফতেপুর সিকরিতে অবস্থিত, ফতেপুর সিকরিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিকরি কোন স্টেটের মধ্যে পড়ে? বর্তমান উত্তরপ্রদেশ, ইউপির মধ্যে পড়ে ফতেপুর সিকরিতে। গুজরাট জয়ের স্মরণে সম্রাট আকবর তিনি কিন্তু বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় দরওয়াজা বা ওয়ার্ল্ড টলেস্ট গেটওয়ে। নেক্সট পয়েন্ট লেখো আকবর থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? সম্রাট আকবর ভার্সেস হয়েছিল হিমুর মধ্যে। জয়লাভ করেছিল কে? আকবর জয়লাভ করেছিল। তো আকবরের তরফ থেকে কে লড়াই করেছিল? তো আকবরের তরফ থেকে লড়াই করেছিল তার সেনাপতি বৈরাম খান। বৈরাম খাঁ কিন্তু লড়াই করেছিল এবং এই যুদ্ধে বৈরাম খাঁ অর্থাৎ আকবর জয়লাভ করে। কোশ্চেন দেবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ বা আগে দ্বিতীয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? এখন কিন্তু এক্সাক্ট ডেট জানতে চাইবে। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 5th নভেম্বর 1556 সালে পানিপথের কিন্তু দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। নেক্সট পয়েন্ট এখানে নোট করো আকবর থেকে। নেক্সট পয়েন্ট, এই আকবরের সময় সর্বপ্রথম কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয়। এনার সময় ভারতে সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়। তো যদি কোশ্চেন দেয় যে সর্বপ্রথম ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1600 খ্রিস্টাব্দে। তখন মুঘল সম্রাট কে ছিল? সম্রাট আকবর ছিল মুঘল সম্রাট। নেক্সট পয়েন্ট লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে যে জিজিয়া কর তুলে দেন কে? জিজিয়া কর তুলে দেন অর্থাৎ রদ করেন কে? তো সম্রাট আকবর কিন্তু জিজিয়া কর তুলে দেন। যদি কোশ্চেন দেয় জিজিয়া করটা প্রথম লাগু করে কে? প্রথম ইমপ্লিমেন্ট করে কে? তো জিজিয়া কর প্রথম ইমপ্লিমেন্ট করে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। যদি কোশ্চেন দেয় এই জিজিয়া কর থেকে আরেকটা কোশ্চেন দেবে যে জিজিয়া কর প্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করে কে? প্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করে, ব্রাহ্মণদের ওপর লাগু করে কে? তো মনে রাখবে প্রথম ব্রাহ্মণদের ওপর লাগু করে ফিরোজ শাহ তুগলক। তো জিজিয়া কর থেকে 3টে কোশ্চেন হয়, 3টে কোশ্চেনই বলে দিলাম। জিজিয়া কর প্রথম লাগু করেছিল কে? জিজিয়া কর প্রথম লাগু করেছিল কুতুবউদ্দিন আইবক। ব্রাহ্মণদের উপর প্রথম লাগু করেছিল ফিরোজ শাহ তুগলক। তুলে দিয়েছিল কে? সম্রাট আকবর জিজিয়া কর তুলে দিয়েছিল। নেক্সট পেজে এখানে লেখো আকবর থেকে নেক্সট পয়েন্ট, দিন ই ইলাহির প্রবর্তক কে? বহুবার কোশ্চেন দিয়েছে।
দিন ই ইলাহি, দিন ই ইলাহি প্রবর্তক কে চালু করেন? তো দিন ই ইলাহির প্রবর্তক হলেন সম্রাট আকবর। দিন ই ইলাহি থেকে আরেকটা কোশ্চেন দেবে যে একমাত্র হিন্দু, একমাত্র হিন্দু যিনি দিন ই ইলাহি স্বীকার করেন, যিনি এই দিন ই ইলাহি স্বীকার করেন, তার নাম কি? তার নাম হলো বীরবল। বীরবল, বীরবল কে ছিলেন? আকবরের প্রাইম মিনিস্টার ছিলেন, অর্থাৎ আকবরের কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। যদি কোশ্চেন দেয় যে বীরবলের আসল নাম কি, বীরবলের আসল নাম হলো মহেশ দাস। মহেশ দাস হলো বীরবলের আসল নাম। এখান থেকে কোশ্চেন দিতে পারে, তোমাদের কোশ্চেন দেবে এইভাবে যে মনসবদারি প্রথা চালু কে করেন? মনসবদারি, মনসবদারি প্রথা কে চালু করেন? তো মনসবদারি প্রথা চালু করেন সম্রাট আকবর। আচ্ছা, সম্রাট আকবরের যে সভা ছিল, এই সভাতেও কিন্তু 9 জন গুণবান ব্যক্তি ছিল, যাদেরকে বলা হতো নবরত্ন। তো এখান থেকে 2-3 জনের নাম তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট মনে রাখো টোডারমাল। টোডারমাল এভাবে কোশ্চেন দেয় যে কার রাজসভায় ছিলেন? তো মনে রাখবে সম্রাট আকবরের রাজসভায় ছিলেন। এবং ইনি কি মন্ত্রী ছিলেন? ইনি ছিলেন অর্থমন্ত্রী, ইনি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার বর্তমানে কে ফাইন্যান্স মিনিস্টার ইন্ডিয়ার? নির্মলা সীতারামন। তো আকবরের সময় ছিল কে? টোডারমাল। এক্ষুনি পড়ালাম কি? বীরবল। বীরবল কে ছিল? আকবরের রাজসভার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিল। নেক্সট মনে রাখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আবুল ফাজল। আবুল আবুল ফাজল। আবুল ফাজল ছিলেন একজন কিন্তু লিটারেচার মানে সাহিত্যকার, একজন সাহিত্যকার ছিলেন কে? আবুল ফাজল। এবং এনার লেখা কোশ্চেন দেয় যে আইনি আকবরী কে লিখেছেন? আইনি আকবরী, সব ফার্স্ট অপশনে থাকবে কি? সম্রাট আকবর। সেকেন্ড অপশনে থাকবে গুলবাদান বেগম। থার্ড অপশনে থাকবে সম্ভবত আবুল ফজল, বা ফোর্থ অপশনে অন্য কিছু একটা দিয়ে দেবে। তো আইনি আকবরীর আইনি আকবরী কার লেখা? আবুল ফজলের লেখা। আইনি আকবরী বা একেই বলা হয় কি? আকবরনামা। আইনি আকবরী বা আকবরনামা কার লেখা? আবুল ফজলের লেখা। এছাড়া এনার নবরত্নে একজন কিন্তু সঙ্গীতকার ছিলেন, তার নাম কি? তানসেন। তানসেন ছিলেন কি? একজন বিশিষ্ট সঙ্গীতকার। কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে তানসেনের আসল নাম কি? তো তানসেনের আসল নাম হলো রামতনু পান্ডে। রামতনু রামতনু পান্ডে হলো তানসেনের আসল নাম। নেক্সট কোশ্চেনে চলে আসো, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো কোনটা? তো উত্তর পূর্ব নর্থ ইস্ট সাইডের ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো মণিপুরের লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোন স্টেটে অবস্থিত? মণিপুর। তো মণিপুরের লোকটাক হ্রদ। আচ্ছা, লোকটাক হ্রদ থেকে একটা কোশ্চেন মনে পড়লো, তোমাদের কোশ্চেন দেবে ভারতের একমাত্র বা বলতে পারো পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। অ্যান্সার কি হবে? কেইবুল লামঝাও। কেইবুল লামঝাও, কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের শর্টে লিখলাম এনপি। কোন স্টেটে অবস্থিত? এই মণিপুরেই অবস্থিত। ভারতের কোন হ্রদের ওপরে? লোকটাক হ্রদের ওপরেই কিন্তু অবস্থিত বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, ভাসমান ফ্লোটিং
ন্যাশনাল পার্ক, কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন নদীটি হিমালয় থেকে উৎপন্ন হয়নি? তো হিমালয় থেকে উৎপন্ন হয়নি, একমাত্র ঝিলাম হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, যমুনা হিমালয় থেকে, গঙ্গা হিমালয় থেকে, মহানদী কিন্তু হিমালয় থেকে উৎপত্তি হয়নি। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তাহলে মহানদীর উৎপত্তি কোথায়? মহানদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মহানদী উৎপত্তি হয়েছে ছত্তিশগড় থেকে, ছত্তিশপুরের রায়পুর জেলা, রায়পুর, রায়পুর ছত্তিশগড়, ছত্তিশগড়ের রায়পুর জেলাতে শিওয়া মাউন্টেন থেকে, শিহাওয়া মাউন্টেন, শিওয়া মাউন্টেন থেকে কিন্তু মহানদীর উৎপত্তি হয়েছে, এবং উৎপত্তি হয়ে এই নদীটা পূর্ব দিকে বাহিত হয়ে এটা পতিত হয়েছে কোথায়? মহানদী পড়েছে কোথায়? তো পতিত হয়েছে বে অফ বেঙ্গল, বে অফ, বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে। মহানদী থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে কি, যে ওড়িশার দুঃখ বলা হয় কোন নদীকে? ওড়িশার দুঃখ, তো ওড়িশার দুঃখ বলা হয় কিন্তু এই মহানদীকে। যদি বলা হতো বাংলার দুঃখ, অ্যান্সার হবে দামোদর। যদি বলা হতো বিহারের দুঃখ, তখন অ্যান্সার হবে কি কোশি নদীকে বলা হয় কি বিহারের দুঃখ। মহানদী থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রিলেট করো। কোশ্চেন কি দেবে, যে বিশ্বের সব থেকে লম্বা ড্যাম, ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ডস লংগেস্ট ড্যাম, লংগেস্ট দীর্ঘতম, বিশ্বের সব থেকে দীর্ঘতম বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? মহানদীর উপরে। নাম কি সেই ড্যামের? হীরাকুদ, হীরাকুদ ড্যাম, হীরাকুদ ড্যাম। লম্বা কত কিলোমিটার? 25.79 কিলোমিটার ড্যাম। কোন নদীর ওপরে? এই মহানদীর ওপরে কিন্তু বিশ্বের সব থেকে দীর্ঘতম ড্যাম অবস্থিত। আচ্ছা, গঙ্গা, গঙ্গা মানে গুরুত্বপূর্ণ হিমালয়ান নদী, গঙ্গা সরি, গুরুত্বপূর্ণ হিমালয়ান নদী একটু মুখে বলে দিচ্ছি, খেয়াল করো। সিন্ধু, মানে সিন্ধুর উৎপত্তির ওখান থেকে কিন্তু তিনটে নদীর উৎপত্তি হয়েছে। কি কি? সিন্ধু, এদিকে ব্রহ্মপুত্র, আর এদিকে হলো কি সতলুজ। তাহলে সিন্ধু, সতলুজ অ্যান্ড ব্রহ্মপুত্র হিমালয়ান নদী। এছাড়া ঝিলাম, চেনাব, বিয়াস, গঙ্গা, যমুনা সব কটাই কিন্তু কি হিমালয়ান নদী, অর্থাৎ হিমালয় পর্বতমালা থেকে কিন্তু এগুলোর উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য, যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে আরো আরেকবার রিকোয়েস্ট করছি, ক্লাসের শুরুতে বলেছিলাম যে কেউ কিন্তু ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। যদি কেউ ভুলবশত ডাউনলোড করে দেখো, নেক্সট ক্লাস থেকে তাদের কাছে রিকোয়েস্ট থাকছে, নেক্সট ক্লাস থেকে কোনো ক্লাস এই চ্যানেলে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের কখন কোন ক্লাস হবে তার রুটিন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়ে থাকে, বা এই যে ক্লাসগুলো চলে এই ক্লাসের লিঙ্কগুলো কিন্তু তোমাদের ক্লাস শুরুর আগে 2 মিনিট 5 মিনিট আগে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ ব্যাচেই। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, বা কোনো গুরুত্বপূর্ণ কোনো অ্যান্সার কি বা রেজাল্ট প্রকাশিত হোক, সবকিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে প্রোভাইড করা হয় বা জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, ভিডিও কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড
ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য, প্রত্যেকটা এক্সামের ম্যাথের ক্লাসের জন্য আমাদের নতুন একটা ম্যাথের চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। এবং এই চ্যানেলটাকেও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, 6 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। আরটিআই অ্যাক্ট কখন কার্যকারী হয়, কত সাল থেকে? তো তোমাদের কোশ্চেন এর আগে মানে তোমাদের এক্সামে যেগুলো দিয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র সাল দিয়েছিল, আর তোমাদের মান্থ দেয়নি। আমি ইচ্ছে করে মান্থ রেখেছি এই কারণে, যাতে করে তোমাদের কনফিউজিং হয়। কারণ প্রত্যেকেই জানে যে 2005 সালে কিন্তু লাগু হয়েছিল। তাহলে 5 সালের কত তারিখে এটা কার্যকারী হয়েছিল? তো আরটিআই অ্যাক্ট, এটা আইনটা আনা হয়েছিল সংসদে। কবে সংসদে আনা হয়? সংসদে 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 পাশ হয় বলতে পারো, বা সংসদে আনা হয় এটাকে 15 জুন 2005 সালে। কিন্তু কার্যকারী হয় কবে, মানে ইমপ্লিমেন্ট হয় কবে? ইমপ্লিমেন্ট হয় 12 অক্টোবর 2005 সালে এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়। তাহলে অ্যান্সার কি হবে? কার্যকারী কবে হয়? 2005 সালে অক্টোবর মাসে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার হবে। আরটিআই এর ফুল ফর্ম কি? আরটিআই, আর ফর হলো রাইট, টি ফর হলো টু, আই ফর হলো ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যাকে শর্টে বলা হয় কি? আরটিআই অ্যাক্ট। এই আইনটিতে কি করা হয়? নাগরিকদের তথ্য পাওয়ার একটা অধিকার সংক্রান্ত নিয়ম ও পদ্ধতি রয়েছে। মজদুর কিষাণ যে সংগঠন, শক্তি সংগঠন, এই আইনটি পাশ করার ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার এখান থেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট থেকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে যাচ্ছে। কি কি? একটা ফার্স্ট কোশ্চেন হলো, ভারতের প্রথম আরটিআই আবেদন জমা দেন কে? ভারতের প্রথম আরটিআই আবেদন জমা দেন কে? জমা দেন ভারতের প্রথম আরটিআই আবেদন জমা দেন, তার নাম মনে রাখবে, শহীদ রাজা বার্নি। শহীদ রাজা বার্নি। আরেকটা কোশ্চেন এখান থেকে মনে রাখতে হবে যে আরটিআই অ্যাক্ট পাস করানো প্রথম দেশ। আরটিআই অ্যাক্ট পাস করানো প্রথম দেশ কোনটা? আরটিআই অ্যাক্ট পাস করানো প্রথম দেশ হলো সুইডেন। আরটিআই অ্যাক্ট পাস করানো প্রথম দেশ কোনটা? আরটিআই অ্যাক্ট পাস করানো প্রথম দেশ হলো কিন্তু সুইডেন। নেক্সট কোশ্চেনে চলে আসো, লিটমাস কাগজ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? তো লিটমাস কাগজ তৈরিতে ব্যবহার হয় লাইকেন। লিটমাস কাগজ তৈরিতে সেলুলোজ, লাইকেন এবং তোমাদের কিছু সহায়ক যৌগের মিশ্রণে কিন্তু এই লিটমাস কাগজ ব্যবহার করা হয়ে থাকে। যদি কোশ্চেন দেয় যে লিটমাস কাগজ কেন ব্যবহার করা হয়? অ্যাসিড, মানে অ্যাসিডকে নির্ধারণ করতে, না ক্ষারকে নির্ধারণ করতে, না পিএইচ কে নির্ধারণ করতে? তো প্রত্যেকটাই কিন্তু সঠিক হবে, কারণ লিটমাস কাগজে কি নির্ধারণ করা হয়? পিএইচ নির্ণয় করা হয়। যদি পিএইচ 7-এর থেকে কম থাকে তাহলে সেটা হয়ে যায় অ্যাসিড। 7 থাকা মানে প্রশম দ্রবণ, এবং 7-এর থেকে বেশি থাকা মানে ক্ষার দ্রবণ। তাই এখান থেকে কোশ্চেন দেয় যে ক্ষার দ্রবণে কোন লিটমাস কোন কালার হয়? তো ক্ষার দ্রবণে লাল লিটমাস
লাল লিটমাস নীল হয়, লাল লিটমাস কি হয়, নীল হয়। আচ্ছা, মনে রাখার একটা টেকনিকও বলে দেবো। আর অ্যাসিড দ্রবণে কি হয়, অ্যাসিড দ্রবণে নীল লিটমাস লাল হয়, নীল লিটমাস লাল হয়। মনে রাখার টেকনিক দেখো, তোমাকে যদি বলা হয় যে তোমার গায়ে যদি একটা অ্যাসিড, এক ফোঁটা অ্যাসিড ফেলি বা এক ফোঁটা ক্ষার ফেলি, তাহলে কোনটা তোমার গায়ে বেশি রিয়াকশন করবে? তো অবভিয়াসলি অ্যাসিড। অ্যাসিড যদি তোমার গায়ে পড়ে, মানে আমি অবভিয়াসলি ওই বাথরুম পরিষ্কার করা অ্যাসিডের কথা বলছি না, যে অ্যাসিড, তাতে অ্যাসিডের পার্সেন্টেজ অনেক কম থাকে। আমি বলছি গাঢ় নাইট্রিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড, যদি এক ফোঁটা তোমার গায়ে ফেলা হয় কি হবে, সেখানে পুড়ে যাবে, মাংস পুড়ে যাবে। অর্থাৎ কি হবে, যদি তোমার গায়ে পড়ে তাহলে মাংস সেখানে পুড়ে গিয়ে সেখানে লাল হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, নীল ছিল তোমার গায়ে পড়ে, গায়ের চামড়া বা গায়ের মাংসের সেই অংশটাকে কি করছে, লাল করে দিচ্ছে। তাহলে নীলকে করছে লাল, কে করছে, অ্যাসিড করছে। মানে অ্যাসিড বেশি স্ট্রং, অ্যাসিড যদি গায়ে পড়ে তোমার গা কিন্তু লাল হয়ে যাবে। আর ক্ষারের ক্ষেত্রে জাস্ট উল্টোটা মনে রাখবে, ক্ষার কি করে, লালকে নীল করে। তো এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক বলে দিলাম, তোমরা তোমাদের মতো মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, ভারতীয় পরিকল্পনার স্থপতি কাকে বলা হয়ে থাকে? ভারতীয় পরিকল্পনার স্থপতি তো বলা হয় পিসি মহালানোবিশকে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। ইনি একজন ভারতীয় বিজ্ঞানী, যিনি পরিকল্পনা এবং আধুনিক পরিসংখ্যানের জনক হিসাবে ইনি কিন্তু বিবেচিত, পিসি মহলানবিশ। এবং তোমাদের পড়িয়েছি যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কোন মডেল নামে পরিচিত? পিসি মহালানবিশ মডেল নামে পরিচিত, যেটাতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে ডেভেলপ করা, মানে ইন্ডিয়ার এম রাখা হয়েছিল, উদ্দেশ্য রাখা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে ডেভেলপ করা। নেক্সট কোশ্চেন, চায়না ম্যান শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু পারে না চায়না ম্যান। কারণ যখন এই খেলাটা চলে তখন কিন্তু এই চায়না ম্যানের যে উল্লেখটা অতটা বেশি হয় না। তো চায়না ম্যান শব্দটা কোন খেলার সাথে? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে কোশ্চেন বারবার দিয়েছে সেইগুলোই লেখাবো, যে এই সমস্ত খেলার সাথে সম্পর্কিত যে সমস্ত শব্দ তালিকা আছে। তো ক্রিকেট থেকে লেখো, ফার্স্ট লিখে রাখো চায়না ম্যান। সেকেন্ড লেখো LBW। আচ্ছা, ক্রিকেটের সাথে আমি বলবো না যে ক্যাচ, তারপরে হিট উইকেট, রান আউট, এগুলো বেসিক, এগুলো তোমাদের প্রত্যেকেরই জানা উচিত। যেগুলো এক্সামে দেয় একটু আনকমন মতো, সেইগুলো আমি এখানে বলছি। যেমন LBW আছে, তারপরে আছে হুক, হুক আছে, তারপর লিখে রাখো রান আউট, রান আউট, তারপর গালি, গালি ক্রিকেট, গালি, এগুলো সব ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। ফুটবল খেলার সাথে সম্পর্কিত লিখে রাখো রেড কার্ড, রেড কার্ড, রেড কার্ড যখন অবভিয়াসলি ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড। পেনাল্টি কিক, পেনাল্টি কিক। হকি যখন বলবো সেখানে বলবো কি, পেনাল্টি স্ট্রোক, পেনাল্টি কিক। হকিতে কি বললাম, পেনাল্টি স্ট্রোক। তো এই দুটো খেয়াল রাখবে, যে পেনাল্টি কিক বলছে না পেনাল্টি স্ট্রোক বলছে। পেনাল্টি স্ট্রোক বললে হবে হকি, পেনাল্টি কিক বললে হবে কিন্তু ফুটবল। এছাড়া ফুটবলে আরেকটা লেখো গোল্ডেন, গোল্ডেন গোল, গোল্ডেন গোল, গোল্ডেন গোল। হকিতে লিখে রাখো একটা বললাম পেনাল্টি স্ট্রোক, লিখে রাখো স্টিক, কারণ হকি স্টিকের মাধ্যমেই খেলা হয়, স্টিক। আর একটা লিখে রাখো বুলি, বুলিটা বহুবার দিয়েছে, বুলি কিসের সাথে সম্পর্কিত? হকির সাথে সম্পর্কিত। আরেকটা লিখে রাখো শর্ট কর্নার, শর্ট কর্নার। আরেকটা লিখে রাখো স্কুপ, স্কুপ হকির সাথে
সম্পর্কিত। লিখে রাখো এবার এখান থেকে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনে লেখো ডিউস। ডিউস ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। লেখো অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ লেখো এখানে স্লাইস। স্লাইস লেখো ডবল ফল্ট। ডবল ফল্ট এগুলো সবকিছুই কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। নেক্সট এখান থেকে লেখো এখানে ফুটবল হয়ে গেছে, ক্রিকেট হয়ে গেছে, নেক্সট লেখো বক্সিং। লেখো বক্সিং। বক্সিং এর যে শব্দটা বহুবার দিয়েছে সেটা হলো জ্যাব। জ্যাব। আরেকটা লিখে রাখো র্যাবিট পাঞ্চ। র্যাবিট পাঞ্চ। নেক্সট লেখো গল্ফ। গল্ফে লেখো ডার্মি। ডার্মি একটাই লিখে রাখো, গল্ফে ডার্মি। নেক্সট লেখো এখান থেকে টেনিস। টেনিস খেলার সাথে লিখে রাখো সার্ভিস। সার্ভিস গ্র্যান্ড স্লাম। সার্ভিস গ্র্যান্ড স্লাম। লিখে রাখো স্ম্যাশ। স্ম্যাশ এগুলো সব টেনিস খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো টেবিল টেনিস। টেবিল টেনিস। টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত লেখো পেন হোল্ড গ্রিপ। পেন হোল্ড গ্রিপ। লিখে রাখো পুশ। পুশ এগুলো কিন্তু টেবিল টেনিসের সাথে সম্পর্কিত। এছাড়া আছে অ্যান্টিলপ, তারপরে আছে লুপ। লুপটা লিখে রাখতে পারো, লুপ। লুপ এগুলো সব টেবিল টেনিসের সাথে সম্পর্কিত। নেক্সট লেখো চেস অর্থাৎ দাবা। দাবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট বহুবার এক্সামে দিয়েছে বিশপ, আর একটা দিয়েছে চেকমেট। চেকমেট। আর একটা লিখে রাখো গ্যাম্বিট। 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 আরেকটা লিখে রাখো গ্র্যান্ড মাস্টার। ভারতের যদি কোশ্চেন দেয়, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টারকে বিশ্বনাথন আনন্দ। গ্র্যান্ড মাস্টার। নেক্সট এখান থেকে লেখো চেসের পরে শুটিং। শুটিংটাও মোস্ট ইম্পর্টেন্ট, শুটিং থেকে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে বুলস আই। বুলস আই। আরেকটা তীরন্দাজি, সেটা লেখাচ্ছি না। তীরন্দাজিতেও যদি দেয় যে বুলস আই কেসের সাথে সম্পর্কিত, সেখানে হয়তো শুটিং থাকলো না, সেখানে তীরন্দাজি অর্থাৎ আর্চেরি থাকলো, তো অ্যান্সার হবে কি আর্চেরি বা তীরন্দাজি। নেক্সট লেখো বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস থেকে লেখো স্পাইডার। স্পাইডার। নেক্সট লেখো এখানে সাঁতার, সুইমিং। সাঁতারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সাঁতার থেকে বহুবার যেটা কোশ্চেন দিয়েছে সেটা হলো বাটারফ্লাই স্ট্রোক। বাটারফ্লাই। বাটারফ্লাই স্ট্রোক। আর আরেকটা আছে ব্যাক স্ট্রোক। এছাড়া লিখতে আরেকটা লিখে রাখতে পারো ক্রল। ক্রল ইত্যাদি কিন্তু সাঁতারের সাথে সম্পর্কিত। নেক্সট লেখো এখানে ভলিবল। ভলিবল। ভলিবলের সাথে লেখো হোল্ডিং। হোল্ডিং। তারপর লাভ। হোল্ডিং, লাভ, সার্ভিস, পয়েন্ট ইত্যাদি ভলিবলের সাথে সম্পর্কিত। বাস্কেটবলে লেখো জাম্প বল। বাস্কেট বল।
বাস্কেটবল, বাস্কেটবল লেখো জাম্প বল, জাম্প বল লেখো, আরেকটা লেখো পিভট, পিভট, পিভট। লেখো এখানে কবাডি, কবাডি, কবাডির সাথে লেখো রেইডার, একটা লেখো রেইডার, আর একটা লেখো অ্যান্টি রেইডার, অ্যান্টি রেইডার, রেইডার আর অ্যান্টি রেইডার। এছাড়া বোনাস লাইন, লোনা, কান্ড, স্ট্রাগল, সুপার ট্যাকেল, এগুলো কিন্তু সবকটা কবাডির সাথে সম্পর্কিত। নেক্সট লেখো, লাস্ট লেখাচ্ছি ভার উত্তোলন, ওয়েট লিফটিং, ভার উত্তোলন। ভার উত্তোলনের সাথে লিখে রাখো মিলিটারি প্রেস, মিলিটারি প্রেস। তারপরে লেখো স্ন্যাচ, স্ন্যাচ, বেঞ্চ প্রেস, বেঞ্চ প্রেস, এগুলো সবকিছুই কিন্তু ভার উত্তোলনের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেনে চলে আসো, উগাডি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? উগাডি, তো উগাডি পালন হয় অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে উগাডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে যে রাজ্যটা ভাগ হয়েছে নাম কি? তেলেঙ্গানা, তেলেঙ্গানাতেও কিন্তু উগাডি উৎসব পালন করা হয়ে থাকে। তাহলে উগাডি উৎসব কোথায় পালন করা হয়? অন্ধ্রপ্রদেশ, অ্যান্ড উগাডি উৎসব পালন করা হয় কিন্তু তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানা এখানে অপশানে নেই, অপশানে দেবেও না, যে কোনো একটা দেবে, তো অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট উৎসব তোমাদের নোট ডাউন করাবো। ফার্স্ট লেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ফেমাস উৎসব লেখো আগে, ফার্স্ট উগাডি বললাম, উগাডি আমি এখানে লেখাচ্ছি না, উগাডিটা লিখে নেবে। ডেকান ফেস্টিভ্যাল, ডেকান ফেস্টিভ্যাল, এবং এটা কিন্তু সম্ভবত তোমাদের কয়েকটা ক্লাস আগেও মনে হচ্ছে লিখিয়েছি, তো যাই হোক এখানে আরো একবার রিভিশন হয়ে যাবে। দাসারা, দাসারা। নেক্সট লেখো, একটু ঝটপট লিখবে, আসাম। এবং কেউ যদি স্কিপ করে যাও, মিস করে যাও, তো ক্লাসের শেষে ক্লাসটা কিন্তু রেকর্ডেড ফরম্যাটে থেকে যাচ্ছে, তো রেকর্ডেড ক্লাসটাকে আরেকবার দেখে নেবে এবং সেখান থেকে নোট ডাউন করে নেবে। বারবার বলছি, এগুলো নোট ডাউন করে নেবে, এগুলো কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। আরেকটা কথা বললি, তোমরা যারা শুধুমাত্র পিএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেই স্পেশালি বলছি, এই চ্যানেলে আদার্স দুটো এক্সামের জন্য কিন্তু জিকেজিএস এর, মানে আদার্স বলতে একটা পুলিশের এক্সামের জন্য আর একটা এসএসসির এক্সামের জন্য, এসএসসির এক্সামের জন্য যে জিকেজিএস এর ক্লাস চলছে সেটা কিন্তু তোমাদের টপিক ওয়াইজ ক্লাসটা চলছে, তো সেই ক্লাসগুলো কিন্তু ফলো করবে, কারণ সেখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো সম্ভবত এখানেও পড়ানো হবে না, বা এখানে যেগুলো হচ্ছে সেগুলো ওখানে হবে না। এবং এই জিকেজিএস যে ক্লাসগুলো চলছে প্রত্যেকটা ক্লাসই কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বারবার বলছি সেই ক্লাসগুলো কিন্তু ফলো রাখবে। আসামে লেখো অম্বুবাচী মেলা, অম্বুবাচী, অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা কামরূপ কামাখ্যা যে মন্দির আছে আসামে, সেই মন্দিরে হয়ে থাকে। তো অম্বুবাচী মেলা আসামের একটা ফেস্টিভ্যাল। এছাড়া আরেকটা ভোগালী বিহু, বারবার বলেছি তোমাদের উৎসব হোক বা ড্যান্স হোক, বিহু শব্দ যদি যুক্ত থাকে চোখ বন্ধ করে আসাম অ্যান্সার লিখবে। নেক্সট লেখো বিহার, বিহারের সব থেকে ফেমাস পুজো হলো কি? ছট পূজা, ছট পূজা হলো বিহারের ফেমাস পূজা। নেক্সট লেখো ছত্তিশগড়, ছত্তিশগড়, ছত্তিশগড়ের ফেমাস ফেস্টিভ্যাল লিখে রাখো মাঘী পূর্ণিমা, মাঘী, মাঘী পূর্ণিমা। বাস্তার দশেরা,
बस्तर दशहरा। नेक्स्ट लेखो गुजरात। नेक्स्ट लेखो गुजराट। गुजराटेर থেকে লেখো নবরাত্রি। নবরাত্রি, আচ্ছা অনেকে তোমাদের মনে হতে পারে নবরাত্রি আমাদের কলকাতাতেও হয়। তো এর যেটা ফরমেশন মানে যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটাই কিন্তু মনে রাখতে হবে। তো উৎপত্তি হয়েছে গুজরাট থেকে। তো অনেক গুজরাটিরা আমাদের কলকাতা থাকে বা বলতে পারো যে দুর্গাপূজা, যেমন ওয়েস্ট বেঙ্গলের ফেমাস পূজা হলো দুর্গাপূজা, তো বলতে পারো যে দিল্লিতেও দুর্গাপূজা হয়, বিদেশেও হয়, মুম্বাইতে হয়, পুনেতে হয়, এরকম বাইরে বিভিন্ন স্টেটে হয়। তো সেখানকার কেন নাম নিচ্ছেন না? তো মেন উৎপত্তি কোথায়? মেন উৎপত্তি হলো ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে এই ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত বাঙালিরা সেখানে থাকেন তারা এই পুজোটা করেন। তো একইভাবে গুজরাটি যারা আমাদের পশ্চিমবঙ্গে আসেন তারা কিন্তু নবরাত্রি পালন করেন দুর্গাপুজোর প্রথম দিন থেকে প্রথম যে 9 দিন মানে প্রথম দিন থেকে নবমী পর্যন্ত নবরাত্রি, প্রত্যেকদিন নবরাত্রি তারা কিন্তু পালন করে। এছাড়া তোমাদের এই জন্মাষ্টমী জাস্ট চলে গেল। তো জন্মাষ্টমী, জন্মাষ্টমী, জন্মাষ্টমী তোমরা দেখেছো, যারা হিন্দু ফ্যামিলি থেকে আছো তাদের কাছেই বলছি। তো তোমরা হয়তো দেখেছো জন্মাষ্টমীতে জন্মাষ্টমীর যে অনুষ্ঠানটা এটা ওয়েস্ট বেঙ্গলেও পালন করা হয়। তো এর অ্যাকচুয়াল যেটা সব থেকে বেশি যেখানে পালন হয় সেটা কোথায়? সেটা হলো গুজরাটে। তো সেই কারণেই এখানে গুজরাটের ওখানেই লেখা আছে যে জন্মাষ্টমী উৎসব গুজরাটে। এছাড়া আরেকটা লেখো কচ্ছ উৎসব। কচ্ছ, কচ্ছ উৎসব, কচ্ছ ফেস্টিভ্যাল, কচ্ছ উৎসব। নেক্সট লেখো উৎসব। নেক্সট লেখো গুজরাট থেকে আরেকটা উত্তরায়ণ, উত্তরায়ণ। নেক্সট স্টেটে চলে আসো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লেখো রাখা ডুমনি, রাখা, রাখা ডুমনি। আরেকটা লেখো গোচি ফেস্টিভ্যাল, গোচি ফেস্টিভ্যাল। নেক্সট লেখো হরিয়ানা, হরিয়ানা, হরিয়ানা বৈশাখী, বৈশাখী। বৈশাখী ফেস্টিভ্যালটা হরিয়ানার পাশাপাশি হরিয়ানার পার্শ্ববর্তী স্টেট পাঞ্জাবেও কিন্তু হয়ে থাকে। নেক্সট স্টেট লেখো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের লেখো কারাম উৎসব, কারাম উৎসব। আরেকটা লেখো রোহিণী এবং আরেকটা লিখে নাও টুসু, টুসু। নেক্সট লেখো কর্ণাটক, কর্ণাটক। কর্ণাটকে লেখো উগাডি। তাহলে উগাডি কোথায় কোথায় বললাম? অন্ধ্রপ্রদেশ বলেছি, এবং অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়েছে রাজ্য তেলেঙ্গানা এবং কর্ণাটক। তিনটে জায়গায় কিন্তু উগাডি উৎসব পালন করা হয়ে থাকে। এবং তোমাদের অপশানে তিনটের মধ্যে একটা দেবে অথবা এই তিনটেই অপশানে দিয়ে দেবে এবং লাস্ট অপশানে দেবে অল অফ দ্য অ্যাবাভ মানে ওপরের সবকটা। তো খেয়াল রাখবে। মাইসোর দশারা, মাইসোর দশারা কর্ণাটকের ফেমাস উৎসব। নেক্সট লেখো কেরালা, কেরালা। কেরালা সব থেকে ইম্পর্টেন্ট যেটা বহুবার এক্সামে দিয়েছে ওনাম, ওনাম। নেক্সট লেখো বিশু, বিশু। নেক্সট লেখো মধ্যপ্রদেশ খাজুরাহো ফেস্টিভ্যাল, বা যদি কোশ্চেন দেয় খাজুরাহো ফেস্টিভ্যাল, যদি কোশ্চেন দেয় যে খাজুরাহো টেম্পল কোথায় অবস্থিত কোন স্টেটে, তো অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। তো এই টেম্পলেই কিন্তু যে উৎসবটা হয় সেটাই খাজুরাহো ফেস্টিভ্যাল নামে কিন্তু পরিচিত। নেক্সট লেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সব থেকে ফেমাস হলো গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থী, গণেশ পুজো ওখানে হয় বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না এমনটা কোনো কথা নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু গণেশ পুজো হয়, কিন্তু সব থেকে বেশি হয় কোথায়? মহারাষ্ট্র। তো সেটাই বোঝাতে চাইছিলাম জন্মাষ্টমীর ক্ষেত্রে, যে জন্মাষ্টমী সব থেকে বেশি পালন করা হয় কোথায়? গুজরাটে। তো গণেশ চতুর্থী, এছাড়া গুড়ি পাড়ভা,
গুড়ি পাড়ভা। গুড়ি পাড়বা আমাদের যেমন পয়লা বৈশাখে আমরা বাংলা নববর্ষ পালন করি, ঠিক তেমনি মারাঠি নববর্ষে কিন্তু এই গুড়ি পাড়বা অনুষ্ঠানটা হয়ে থাকে। নেক্সট লেখো মিজোরাম। মিজোরামে ফেমাস ফেস্টিভ্যাল লেখো চাপচারকুট। চাপচারকুট। নেক্সট লেখো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের যে ফেস্টিভ্যাল, এটা তোমাদের রেলের এক্সামে কিন্তু বহুবার দিয়েছে, কি সেটা? হর্নবিল। হর্নবিল ফেস্টিভ্যাল কোন স্টেটের? নাগাল্যান্ড। আরেকটা লিখে রাখো মুয়াৎসু। মুয়াৎসু ফেস্টিভ্যাল, এটাও হলো নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল। নেক্সট লেখো ওড়িশা। ওড়িশা কয়েক মাস আগে হয়ে গেল। ওড়িশার সব থেকে ফেমাস ফেস্টিভ্যাল জগন্নাথের রথযাত্রা। রথযাত্রা, তার রথযাত্রা কোন স্টেটের? ওড়িশার। রেলের এক্সামে ওড়িশা থেকে যে ফেস্টিভ্যালটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো নুয়াখাই। নুয়াখাই ফেস্টিভ্যাল কোন স্টেটের? ওড়িশার হলো নুয়াখাই ফেস্টিভ্যাল। এছাড়া আরেকটা হলো রাজা পারভা। রাজা পারভা ওড়িশার ফেস্টিভ্যাল। নেক্সট লেখো এখান থেকে পাঞ্জাব। পাঞ্জাবে এক্ষুনি বললাম বৈশাখী। বৈশাখী। হরিয়ানাতেও বৈশাখী হয়, পাঞ্জাবেও হয়ে থাকে। এছাড়া আরেকটা লিখে রাখো লোহারি। লোহরি। নেক্সট লেখো এখান থেকে নেক্সট ফেস্টিভ্যাল লিখে রাখো রাজস্থান। রাজস্থান। রাজস্থানের দুটো তিনটে লেখাবো, একটা লেখো তেজ, একটা লেখো বুন্দি। বুন্দি। গাঙ্গর। গাঙ্গর। আরেকটা লেখো বহুবার এক্সামে দিয়েছে পুষ্কর মেলা। পুষ্কর মেলা কোথায়? রাজস্থানে হয়ে থাকে। নেক্সট লেখো তামিলনাড়ু। তামিলনাড়ু। তামিলনাড়ুর সব থেকে ফেমাস ফেস্টিভ্যাল যেটা বহুবার এক্সামে দিয়েছে পোঙ্গাল। আরেকটা লিখে রাখো থাইপুসাম। থাইপুসাম। নেক্সট লেখো তেলেঙ্গানা। তেলেঙ্গানার একটা ফেস্টিভ্যাল কিন্তু অলরেডি বলে দিয়েছি, কি সেটা? ফার্স্টে লেখো উগাডি। উগাডি। আরেকটা লেখো বোনালু। আরেকটা লেখো বাথুকুম্মা। বাথুকাম্মা। বাথকাম্মা। বাথকাম্মা। নেক্সট লেখো ত্রিপুরা। ত্রিপুরার লেখো কারচি পূজা বা খারচি পূজা। খারচি। খারচি পূজা। খারচি পূজা। নেক্সট লেখো এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পূজা। দুর্গা। দুর্গা পূজা। আর লাস্ট লিখে রাখো উত্তরপ্রদেশে রামনবমী এবং গঙ্গা আরতি। রামনবমী অ্যান্ড গঙ্গা আরতি। তো প্রায় 20 থেকে 22টা স্টেটের ফেমাস ফেস্টিভ্যাল কিন্তু লিখিয়ে দিলাম। এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে দেখা যায়? তো মধুবনী যে চিত্রশৈলী এটা দেখতে পাওয়া যায় মূলত বিহারে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে, এবং এই মধুবনী চিত্রশৈলীর জন্য বিহার কিন্তু এই মধুবনী চিত্রশৈলীতে জিআই ট্যাগ পেয়েছে। তো মধুবনী চিত্রশৈলী হলো বিহারের একটা স্থানীয় শৈলী, একে মিথিলা পেন্টিংও বলা হয়। এটা বিহারের মধুবনী জেলাতে দেখতে পাওয়া যায়। তো বিহারের প্রসঙ্গ যেহেতু এসছে, বিহারের ক্যাপিটাল কি? বিহারের ক্যাপিটাল হলো পাটনা। বিহারের বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন তার নাম কি? তার নাম হলো
নীতিশ কুমার, নীতিশ কুমার। আর বিহারের বর্তমান যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম হলো রাজেন্দ্রা আরলেকার, রাজেন্দ্রা আরলেকার। নেক্সট কোশ্চেন, ডিনামাইট কে আবিষ্কার করেন? এটাও কিন্তু বহুবার পড়ানো হয়েছে এবং এটা একটা বলতে পারো যে ফেমাস কোশ্চেন, কারণ কি নোবেল প্রাইজের নাম আশা করি শুনেছো। তো এই নোবেল যে প্রাইজটা প্রোভাইড করা হয়, এটা কার স্মরণে প্রোভাইড করা হয়? আলফ্রেড নোবেল। তো এই আলফ্রেড নোবেলই কিন্তু ডিনামাইট আবিষ্কার করেন এবং এনার স্মরণে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা কিন্তু শুরু হয়েছে। কটা টপিকের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টা টপিকের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো যখন নোবেল পুরস্কারের কোশ্চেন আসবে বা এর আগের ক্লাসগুলোর মধ্যে অন্তত কমপক্ষে নোবেল প্রাইজ নিয়ে 3 থেকে 4 বার পড়ানো হয়ে গেছে, তো এর পরবর্তী যখন আসবে তখন নোবেল প্রাইজটা ডিসকাস করব। তো এখন যেটা ডিসকাস করব সেটা হলো ইম্পর্টেন্ট কিছু ইনভেনশন অ্যান্ড সেগুলো কে আবিষ্কার করেন। ইনভেনশন লেখো এক সাইডে, ইনভেনশন, এবং আরেক সাইডে লেখো সেগুলো কে আবিষ্কার করে। ইনভেন্টর, ইনভেন্টর। তো ইনভেনশনের এখানে লেখো ফার্স্টে এয়ার কন্ডিশন, এসি। এসি কে আবিষ্কার করেন? তোমরা আশা করি প্রত্যেকেই কেরিয়ারের নাম শুনেছো, কেরিয়ার এসি। তো উইলস কেরিয়ার, উইলস কেরিয়ার, এবং এনার নাম অনুসারেই এই যে কেরিয়ার কোম্পানি এসি, সেই কেরিয়ার কোম্পানি এসি কিন্তু এনার নাম অনুসারেই দেওয়া হয়েছে। তো এসির আবিষ্কারককে উইলস কেরিয়ার। সেকেন্ড লেখো অ্যাটম বোম, অ্যাটম বোম মানে পারমাণবিক বোম। পারমাণবিক বোমের আবিষ্কারককে? পারমাণবিক বোম, আচ্ছা এখানে বোম প্রসঙ্গ যেহেতু এসছে আরো দুটো তিনটে লেখাবো। অ্যাটম বোম লেখো, হাইড্রোজেন, হাইড্রোজেন বোম, এবং আরেকটা লেখো নিউট্রন বোম। নিউট্রন, নিউট্রন বোম। এই বোম তিনটে কে আবিষ্কার করে? তো অ্যাটম বোম আবিষ্কার করেন কে? অ্যাটম বোম আবিষ্কার করেন ওপেন হেইমার। মনে রাখতে বলেছি জুলিয়াস আর ওপেন হেইমার, পুরো নাম মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র এইটুকু মনে রাখবে ওপেন হেইমার, ওপেন হেইমার আবিষ্কার করেন কি? অ্যাটম বোম। হাইড্রোজেন বোম কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলর, এডওয়ার্ড টেলর আবিষ্কার করেন হাইড্রোজেন বোম। নিউট্রন বোম কে আবিষ্কার করেন? স্যামুয়েল কোহেন, স্যামুয়েল কোহেন আবিষ্কার করেন কি? নিউট্রন বোম। নেক্সট এখান থেকে লেখো প্লেন, এরোপ্লেন বা এয়ারপ্লেন। এয়ারপ্লেন কে আবিষ্কার করেন? মোস্ট ইম্পর্টেন্ট এয়ারপ্লেনটা, এটা বহুবার এক্সামে দিয়েছে, এক্সামে দেয় কি? রাইটস ব্রাদার, রাইটস, রাইটস ব্রাদার। এই রাইটস ব্রাদারে কজন ব্রাদার আছে? দুজন ভাই আছে। কি কি তাদের নাম? একজন হলেন উইলবার, উইলবার রাইট, আরেকজন হলেন অরিভেলি, অরভেলি, অরভেলি রাইট। তো ন্যাচারালি মানে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে এয়ারপ্লেন কে আবিষ্কার করেন, তো অপশানে ছিল রাইটস ব্রাদার। তো এই রাইটস ব্রাদারের নাম মনে রাখলেই হয়ে যাবে। আর যদি কোশ্চেন একটু টাফ করে তখন হয়তো নাম জিজ্ঞাসা করতে পারে। উইলবার ব্রাদার, বা এইভাবে কোশ্চেন দিতে পারে যে এয়ারপ্লেন কে আবিষ্কার করেন। ফার্স্ট অপশন দিল উইলবার ব্রাদার, সেকেন্ড অপশনে দিল সরি ফার্স্ট অপশনে দিল উইলবার রাইট, সেকেন্ড অপশনে দিল অরভেলি। আচ্ছা এই রাইট না দিয়ে হয়তো দিল উইলবার ফার্স্ট অপশনে, সেকেন্ড অপশনে দেবে অরভেলি, থার্ড অপশনে দেবে রাইটস ব্রাদার, ফোর্থ অপশনে দেবে উপরের সবকটি। তো অ্যান্সার কি হবে? উপরের সবকটি। নেক্সট লেখো, কটা হলো এখান থেকে? 5টা। নেক্সট এখানেই লেখো 6 নম্বর দিয়ে ব্যারোমিটার।
টরিসেলি। ব্যারোমিটারের আবিষ্কারক হলেন টরিসেলি। নেক্সট লেখো 7 নম্বর দিয়ে কটা হলো এখান থেকে? 6টা। 7 নম্বর দিয়ে লেখো ব্লাড গ্রুপ। কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। নেক্সট লেখো ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? রুডলফ ডিজেল। রুডলফ ডিজেল। 9 নম্বরে লেখো ডিনামাইট। ডিনামাইট কে আবিষ্কার করেন? অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেল আবিষ্কার করেন কি? ডিনামাইট। নেক্সট লেখো লাইট বাল্ব। লাইট বাল্ব বলতে আগেকার যে সেই হলুদ আলো জ্বলতো ফিলামেন্টের, তো সেই বাল্ব কে আবিষ্কার করেন? থমাস এডিসন। থমাস এডিসন। নেক্সট লেখো এখানে পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ। নেক্সট 12 নম্বর দিয়ে লেখো পেনিসিলিন। আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন কি? পেনিসিলিন। নেক্সট এখান থেকে লেখো রেডিয়াম। রেডিয়াম কে আবিষ্কার করেন? রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি অ্যান্ড পিয়ের কুরি। মেরি ও পিয়ের কুরি কি আবিষ্কার করেন? রেডিয়াম আবিষ্কার করেন। কোশ্চেন দেবে থার্মোমিটার কে আবিষ্কার করেন? থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও আবিষ্কার করেন থার্মোমিটার। কোশ্চেন দেবে তোমাদের এখানে এক্সরে কে আবিষ্কার করেন? রন্টজেন আবিষ্কার করেন এক্সরে। নেক্সট এখান থেকে কোশ্চেন দেবে যে থিওরি অফ ইভলিউশন। আচ্ছা, কটা হলো? 15টা। নেক্সট লেখো এখানে 16 নম্বর দিয়ে বিবর্তনের তত্ত্ব, অর্থাৎ থিওরি অফ ইভলিউশন। বিবর্তনের তত্ত্ব কে দেন? চার্লস ডারউইন। নেক্সট লেখো এখান থেকে টেলিফোন বলতে ওই ল্যান্ড লাইনের যে টেলিফোনের পাশাপাশি লেখো মোবাইল ফোন। তো টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। আর টেলিফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। নেক্সট লেখো এখান থেকে স্টিম ইঞ্জিন।
স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? থমাস স্যাভেরি। থমাস স্যাভেরি স্টিম ইঞ্জিন। নেক্সট এখান থেকে লেখো সাবমেরিন, ব্র্যাকেটে লিখবে ওয়ান ম্যান, সাবমেরিন। কে আবিষ্কার করেন সাবমেরিন? ডেভিড বুশনেল। নেক্সট লেখো 21 নম্বর দিয়ে রকেট। রকেট কে আবিষ্কার করেন? রবার্ট হার্চিং গডার্ড। রবার্ট হার্চিং গডার্ড। নেক্সট 22 নাম্বার দিয়ে লেখো লিফট, এবং এটাই লাস্ট, লিফট। লিফট কে আবিষ্কার করেন? এলিসা ওটিস। এলিসা ওটিস। নেক্সট কোশ্চেনে চলে আসো, জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? তো এটা দেওয়া শুরু হয় 1965 সাল থেকে। যদি কোশ্চেন দেয় যে জ্ঞানপীঠ পুরস্কার এটা কবে গঠন হয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার, এটার গঠন হয় কিন্তু 1961 সালে, কিন্তু দেওয়া শুরু হয় জ্ঞানপীঠ পুরস্কার 1965 সালে। জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান। ভারতের সাহিত্য জগতের, যদি কোশ্চেন দেয় ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান কোনটা? সর্বোচ্চ সম্মান হলো এই জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার থেকে দুটো তিনটে ফ্যাক্ট মনে রাখতে হবে। প্রথম যেটা মনে রাখতে হবে যে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিল? ফার্স্ট অ্যাওয়ার্ডি। ফার্স্ট অ্যাওয়ার্ডি তো প্রথম পেয়েছিল জি শঙ্করা কুরুপ। কে পেয়েছিল? জি শঙ্করা কুরুপ প্রথম পেয়েছিল। কত সালে প্রথম প্রদান করা হয়েছিল? 1965 সালে। কোশ্চেন দেবে প্রথম বাঙালি হিসেবে, কারণ জি শঙ্করা কুরুপ যেটা পেয়েছিল ইনি কিন্তু মালায়ালাম ল্যাঙ্গুয়েজের জন্য পেয়েছেন। মালায়ালাম ল্যাঙ্গুয়েজে সাহিত্যের জন্য, সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন। তাই এখান থেকে কোশ্চেন দেবে যে প্রথম বাঙালি, প্রথম বাঙালি হিসাবে, প্রথম বাঙালি হিসাবে কে পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখান থেকে কোশ্চেন দেবে যে প্রথম মহিলা হিসাবে কে পেয়েছেন? প্রথম মহিলা, তো প্রথম মহিলা হিসাবে পান আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের জ্ঞানপীঠ পুরস্কার থেকে যে এই বছর অর্থাৎ 2024-এ কে পেয়েছে? তো 2024-এ দুজন পেয়েছে। 2024-এ দুজন পেয়েছে। কে কে? প্রথম নামটা মনে রাখবে রাম ভাদ্রা, একসাথেই কিন্তু নামটা, রাম ভাদ্রাচারিয়া। রাম ভাদ্রাচারিয়া ইনি কোন ল্যাঙ্গুয়েজের অসামান্য অবদানের জন্য? সংস্কৃত। সংস্কৃত ভাষায় সাহিত্যে অসামান্য অবদানের জন্য রাম ভদ্রাচার্য পেয়েছে। আর সেকেন্ড ব্যক্তি পেয়েছে গুলজার, ইনি উর্দু ল্যাঙ্গুয়েজের জন্য, উর্দু ল্যাঙ্গুয়েজের জন্য ইনি
2024-এ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। 2024-এ কে কে পেয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে। নেক্সট কোশ্চেন, ডিডিটি এর আবিষ্কার কে করেন? ডিডিটি এর আবিষ্কার রোনাল্ড রস, জি মার্কিং, পল মুলার না স্যামুয়েল মর্স? তো ডিডিটির আবিষ্কার করেন পল মুলার, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে এই ডিডিটির ফুল ফর্ম কি? তো ফুল ফর্মটা আমরা ছোটবেলায় প্রত্যেকেই পড়ে এসেছি এবং পরিবেশ যে সাবজেক্ট ছিল, পরিবেশ সাবজেক্টে বহুবার এটা আমাদের সামনে সাক্ষাৎ হয়েছে এই নামের সাথে। তো ফুল ফর্ম কি? ডাইক্লোরো, সেকেন্ড ডি ফর হলো ডাইফিনাইল, ডাইক্লোরো ডাইফিনাইল। টি ফর হলো ট্রাইক্লোরোইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন ডিডিটি এর ফুল ফর্ম। রোনাল্ড রস কি আবিষ্কার করেছিলেন? রোনাল্ড রস আবিষ্কার করেছিলেন মশার দ্বারাই ম্যালেরিয়া ছড়ায়, এটা আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। আর স্যামুয়েল মর্স টেলিগ্রাফ, টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে আসো, গাদার পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো গাদার পার্টি এটা এস্টাবলিশ হয়েছিল আমেরিকাতে। আমেরিকার কোথায়? সান ফ্রান্সিসকো, আমেরিকার সান ফ্রান্সিসকো, ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। কত সালে প্রতিষ্ঠিত হয় গাদার পার্টি? যদি কোশ্চেন দেয় বা কোশ্চেন দিয়েছে তো এক্সাক্ট ডেট মনে রাখবে, 15 জুলাই 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গাদার পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন দেবে, গাদার পার্টির প্রথম নাম, মানে প্রথম কিন্তু গাদার পার্টি ছিল না, তো প্রথম নাম কি ছিল? প্রথম নাম ছিল, বা এইভাবে কোশ্চেন দেবে যে আচ্ছা প্রথম নাম কি ছিল আগে বলে নি, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান, প্যাসিফিক কোস্ট, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। তো কোশ্চেন দেবে তোমাদের এক্সামে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশনের বর্তমান নাম, মানে পরবর্তী নাম কি হয়েছিল? তো অ্যান্সার হবে গাদার পার্টি। কোথায় এস্টাবলিশ হয়েছিল? 15 জুলাই 1913-তে আমেরিকা সান ফ্রান্সিসকোতে। কে এস্টাবলিশ করেছিলেন? ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার, তো ফাউন্ডার ছিলেন দুজন, একজনের নাম মনে রাখবে লালা হরদয়াল, লালা হরদয়াল, আরেকজন ছিলেন সোহান সিং ভাকনা, সোহান সিং ভাকনা। এদের উদ্দেশ্য কি ছিল? এই গাদার পার্টির উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা কার্যকর করা ছিল এদের উদ্দেশ্য। নেক্সট কোশ্চেনে চলে আসো, কারেওয়া কোথায় পাওয়া যায়? তো কারেওয়া হলো কিন্তু জম্মু কাশ্মীরের যে ঝেলাম নদী আছে সেই ঝেলাম নদীর উপত্যকায় উর্বর পলিয়েস্টার দ্বারা গঠিত। এখানে জাফরান, যেটা আমাদের মোস্ট পপুলার বলতে পারো, বাঙালির মোস্ট পপুলার ফেভারিট খাবার বিরিয়ানি, বিরিয়ানিতে যে হলুদ কালারটা আনা হয় জাফরান দিয়ে, স্যাফরন বলা হয় ইংলিশে, বাংলাতে জাফরান। তো এখানে এই উপত্যকায় কিন্তু এই কারেওয়া উপত্যকায় জাফরান চাষটা ভালো হয়। তাহলে কোন স্টেটে? জম্মু কাশ্মীর স্টেটে অবস্থিত ঝেলাম উপত্যকায়, ঝেলাম উপত্যকা। নেক্সট কোশ্চেন, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তার আগে কোশ্চেন দেবে যে এক্সিম ব্যাংকের ফুল ফর্ম কি? নামের মধ্যেই ফুল ফর্ম লুকিয়ে আছে। ই এক্স ফর এক্সপোর্ট, আই এম ফর ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক,
অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? 1982 সালে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। হেডকোয়ার্টার কোথায়? এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। মুম্বাই, মহারাষ্ট্রে এদের হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমানে এই এক্সিম ব্যাংকের অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান এবং উনি কিন্তু এমডি পদে নিযুক্ত আছেন। তার নাম কি? হর্ষা বাঙ্গারি। হর্ষা বাঙ্গারি। নেক্সট কোশ্চেনে চলে আসো। 2023 এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইন্ডিভিজুয়াল ইভেন্টে কে স্বর্ণ পদক জিতেছে? তো স্বর্ণ পদক জিতেছে পালাক গুলিয়া। এবং এই সেম খেলাতে সেম ইভেন্টে সেকেন্ড পজিশনে কে ছিল? সেকেন্ড পজিশনে ছিল এশা সিং এবং ইনি রৌপ্য পদক জিতেছেন। নেক্সট কোশ্চেনে চলে আসো। সাম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? তো নিযুক্ত হয়েছেন কে? ঝুলান গোস্বামী সম্প্রতি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। সম্প্রতি কে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? তো ভূষিত হয়েছেন মেরি কম। মেরি কম। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই যে 20টা কোশ্চেন রাখা হলো, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে বা ডাউট আসছে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।